সে একই অর্থ বোঝায়। আজকে ঠেঙ্গিজি আমাদের মধ্যে নেই। 84 বছর বয়সে আমাদেরকে ত্যাগ করে স্বর্গবাসে হয়েছে। কিন্তু আসলে কি মনে হয় যে ঠেঙ্গিজি আমাদেরকে ছেড়ে দিয়েছে? বিএমএস এর মধ্য দিয়ে, ওনার কর্মযোগী মানসিকতার মধ্যে দিয়ে আজও শুধু ভারত নয়, দুনিয়াতে উনি জীবিত রয়েছে। এই কার্যক্রমে উপস্থিত শ্রী সন্তোষ বিশ্বাস মহোদয়, সর্বভারতীয় বিএমএস এর সম্পাদক, শ্রী শঙ্কর দেব, সভাপতি বিএমএস ত্রিপুরা প্রদেশ, অসীম দত্ত, জেনারেল সেক্রেটারি বিএমএস ত্রিপুরা প্রদেশ, ধীরেন্দ্র কোলই, প্রেসিডেন্ট সদ্রদীপ, আজকের এই কার্যক্রমের সভাপতি, বন্ধুরা, সেই ঋষির বিষয়ে আমাদের সর্বভারতীয় সম্পাদক বিএমএস এর কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছে। আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছেন যে সেই মহান ঋষির বিষয়ে 20 মিনিটে, আধা ঘন্টা কিছু প্রস্তুত করা অনেক কঠিন বিষয়। কারণ উনি একদিকে পদ্মশ্রীও আছেন, একদিকে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েত, সে পঞ্চায়েতের সদস্য ছিলেন, মানে রাজ্যসভার সদস্য ছিলেন, विद्यार्थी परिषद থেকে নিয়ে भारतीय जनसंघ संगठन मंत्री के नाते विस्तारक, श्रमिक संगठन, মানে বিভিন্ন প্রতিভার ধনী ব্যক্তি। আমি আপনাদের কাছে সেটাই আবেদন করব, ঠেঙ্গিজির বিষয়ে পড়া। এক সময় ছিল বুকস পড়তে হবে, আনতে হবে, কলকাতা থেকে বুকস আসতো ত্রিপুরাতে। এখন তো ওয়েবসাইট আছে, ইন্টারনেট আছে। আমি সবাইকে নিবেদন করবো আজকের দিনে ঠেঙ্গিজির জীবন পরিচয় আর কর্ম পদ্ধতি, কর্মক্ষমতা, সেই বিষয়ে পড়া। তাতে আমাদের জীবনের লাভ হবে, আমাদের কর্মক্ষমতা বাড়বে, ব্যক্তিত্বের বিকাশ হবে। রাষ্ট্রের উন্নয়ন হবে, সর্বাঙ্গীন বিকাশ হবে। কারণ ওনার জীবনের মধ্যে সেই মন্ত্রগুলো রয়েছে। আমি ওনার জীবনী সম্বন্ধে এখানে কিছু তুলে ধরবো না। এমন একটা রাজ্যে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ করছি, যেখানে ডাইরেক্ট 35 বছর শ্রমজীবীদের হিতাকাঙ্ক্ষী নামধারী
সরকার ছিল, একটানা 25 বছর, তার আগে 10 বছর। অনেকে আছে এই হলঘরের মধ্যে যে সিআইটিউ করেছে বা কমিউনিস্ট সমর্থিত যে কর্মচারী সংগঠনগুলো রয়েছে তার সদস্য ছিল বা পদাধিকারী ছিলেন, বা ফেডারেশনের সদস্য বা পদাধিকারী ছিলেন। অনেকদিন তো ছিল। কিন্তু কি করতে পেরেছি আমরা ত্রিপুরার জন্য? কি হয়েছে? আমরা কি দেখবো না যে আমরা 40 বছর লাগাতার তার জন্য সংগ্রাম করেছি, তার বিনিময় কি এসে? বাড়িতে যদি একটা কলা গাছ লাগাই, সেটাতে যদি বিএলডব্লিউ অফিসার বলে দিয়েছে যে 3 মাসের মধ্যে কলা আসবে, যদি না আসে বিএলডব্লিউ অফিসকে গিয়ে জিজ্ঞাসা করে, 3 মাস তো বলেছিলেন, 3 মাস তো হয়ে গেছে, কলা খুব তো আসেনি। ছয় বছর আমার ছেলে সন্তান মেয়ে হোক যাই হোক স্কুলে পড়াশোনা করে তো তোমার এক্সাম হয়, সে নাবালক শিশুকে পর্যন্ত জিজ্ঞাসা করি, কেন তোমার 70% মার্কস আসলো না, কেন 90% আসলো না? তো এতটা দিন সংগ্রাম করলাম, তো সংগ্রামের ফল দেখবো না? তার রেজাল্ট লাগবে না? তার উত্তর দিতে হবে না তাদেরকে? তার রেজাল্ট কি পেয়েছি, তাতে লাভ কি হয়েছে? কর্মচারী সংগঠনগুলো, কংগ্রেস সমর্থিত যেগুলো ছিল, এখনো কিছু আছে, সেভেন পে স্কেলের জন্য আন্দোলন করেছে, অফিসে না গিয়ে রাস্তায় হেঁটেছে, বড় বড় মিছিল মিটিং করেছে। তো 7th পে স্কেল আসলো না কেন? যদি আন্দোলনের সফরে চলে আসে, কেন আসলো না? কে জিজ্ঞাসা করবে? রেজাল্ট চাই, রেজাল্ট চাই। আমি কোনো কাজ করার পর তার ফল আসতে হবে। নাবালিক ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি, কেন আসলো না রেজাল্ট? আমি তো প্রাইভেট টিউশন রেখেছি, আমি তো ব্যবস্থা করেছি, ভালো স্কুলের আপনার ব্যবস্থা, তোমার ব্যবস্থা করেছি। নাবালক ছেলেকে প্রশ্ন করি। কেন 25 বছরের সরকার, তার আগে 10 বছর সরকার, জিজ্ঞাসা করবো না? আন্দোলন তো করেছে 7th পে স্কেলের জন্য, আসলো না কেন? আন্দোলনের দিশা গলত ছিল। ওই দিশা দত্তপন্ত ঠেঙ্গরেজির বিচারধারাতে ছিল না। যেই মাত্র দত্তপন্ত ঠেঙ্গরেজির বিচারধারাতে সরকার এসছে, তো 7th পে স্কেল এসছে। তার বিরুদ্ধে কি পরিবর্তন এসছে? শোষকের কথা বলে, শোষণের কথা বলে, অন্তিম ব্যক্তির কথা বলে। অন্তিম ব্যক্তির কথা দীনদয়াল উপাধ্যায় ও দত্তপন্ত ঠেঙ্গরেজি বলে আর পড়ে দেখা। এই সরকার করেছে। সরকারি কর্মচারীকে, অন্তিম ব্যক্তিকে, সরকারি কর্মচারীদের মধ্যে অন্তিম ব্যক্তি গ্রুপ ডির ব্যক্তি।
তার স্কেল কত ছিল আগে? 14,040 টাকা। 7th পে স্কেল দেওয়ার পর কত হয়েছে? 16,000 টাকা, 16,000। কোন ব্যক্তি আজকে গ্রুপ ডিতে যখন চাকরি করবে, জয়েন করবে, তো 16,000 টাকা স্কেল পাবে। কেউ আন্দোলন করেছে? মিছিল মিটিং এ 40 বছর হাঁটতে হয়েছে? কম কথা না, 2,000 টাকা ভাতা দেব, তার জন্য 4 লাখ ত্রিপুরাবাসী চেয়ে আছে যে কবে দেবে। প্রথম কিস্তি তো 1,000 তো করে দিয়েছেন উনি, বাকি 1,000 কবে দেবে? 2,000 টাকা। আর এখানে একসঙ্গে স্কেল 2,000 টাকা বেড়ে গেছে। তারপর সেই নিয়ম অনুসারে বাকি সব বেনিফিট আপনার কাছে চলে আসবে। এবার কল্পনা করে দেখুন যে 1,000 টাকা ভাতা বা 2,000 টাকা ভাতার জন্য 4 লাখ পরিবারের লোক বসে আছে। আর এখানে গ্রুপটিতে 14,040 টাকা থেকে সিধা 16,000 টাকা। আগে কিভাবে বাড়তো? 14,040 থেকে 15,000 টাকা ম্যাক্সিমাম, বা 14,040 থেকে শুরুয়াত হতো 14,040 থেকে 14,050 টাকা, তারপরে 60 টাকা, তারপরে 70 টাকা, 10 টাকা 20 টাকা করে বাড়তো। আর তো বলতো দিয়ে দিয়েছি 10 টাকা বাড়ি। যারা টমটম চালক, সবচেয়ে অন্তিম ব্যক্তি, গরিব ব্যক্তি। যারা বলতেন গরিবের জন্য করি, শ্রমিকের জন্য করি, তাদের কি আবিষ্কার হয়েছিল ত্রিপুরাতে? টমটম অ্যাসোসিয়েশনের নামে, একজনের নামে 20টি টমটম, 30টি টমটম। দেখুন শ্রমজীবীদের চেহারা। এই সরকার এসেছে, বলছে ড্রাইভিং লাইসেন্স তাদেরকে দেব, লাইসেন্স তাকেই দেব অটো টমটমের যে খুদ চালাবে, একটার বেশি দেব না। প্রকৃত শ্রমিকের জন্য কাজ কে করছে? দত্তপন্তজি, ঠেঙ্গরিজির বিচারধারার সরকার করছে। তাহলে তো 1 ক্লাসে 5 বছর ফেল করে যদি পাস করে দেয়, তারই পুরস্কার দেবো না। ওই তন্ত্রটি ঠিক 5 বছর 1 ক্লাস করেছে, বুঝাবো তাই পদ্মভূষণ। কয়টা কিংবা 40 বছর আন্দোলন আনছি, এই কথা তো লজ্জা নাই? মানুষ বুঝছে আন্দোলনকারী কেমন আন্দোলনকারী, কঠোর আন্দোলনকারী, আন্দোলনেরও ট্যালেন্ট লাগে, এটাও নেই। আজকে সরকারে টেবিলে বসে কথা হয়। আসলে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, কিন্তু সমাধান কোথায় হয়? আন্দোলন করার পরে তার থেকে 3 জন প্রতিনিধি আসে। কাজ তো টেবিলেই হয়, আলোচনার মাধ্যমে সমাধান হয়। এটা হচ্ছে মূল রাস্তা। বিএমএস আন্দোলন করে, কিন্তু যখন প্রধানমন্ত্রী বলে যে আমরা বসতে চাই, তখন বিএমএস স্ট্রাইক করে না, তখন
কারণ ডিএমএস জানে, তার নেতৃত্বরা জানে সমস্ত কিছুর সমাধান এই কলমেই হবে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু আমরা বলি সমস্ত কিছু সমাধান টেবিলের কলমে হয়, আর ওই বামপন্থীরা বলে সমস্ত শক্তির উৎস বন্দীকার নলের মধ্যে। তাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ হবে। এখানে গণতন্ত্রের কথা বলে আবার বলে বন্দুকের নলের মধ্যে আছে সমস্ত শক্তির উৎস। কত বড় গণতন্ত্র কেন? গণতন্ত্রের গত তাদের বিশ্বাস নেই। এখন এক তন্ত্র মানুষকে শোষণ করা, এটা হচ্ছে কমিউনিস্টের মূল মন্ত্র। সেটা রাশিয়াতেও প্রমাণিত হয়েছে, সেটা চীনেও প্রমাণিত হয়েছে। কিসের গণতন্ত্র চীনে? 3 ব্যক্তি মিলে সরকার চালা। কোথায় জনপ্রতিনিধি? 3 ব্যক্তি মিলে পুরো চীন চালাচ্ছে। আমাদের এখানে ভারতের হচ্ছে ফেডারেল সিস্টেম, আলাদা আলাদা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী, তার সঙ্গে এমএলএ, বেশিরভাগ এমএলএ নেতা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের ক্ষমতা রয়েছে, মাটি মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, প্রধানমন্ত্রীর কাছে মাটি থাকে, ভূমি মুখ্যমন্ত্রীর কাছে থাকে। একটা ফেডারেল সিস্টেমের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা দুনিয়ার সর্ববৃহৎ সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থার আমরা অধিকার। আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা একদিকে যেমন অতিথি দেব ভব বলি, তো আরেকদিকে যদি পাকিস্তান চোখ দেখায় তো সার্জিক্যাল স্ট্রাইক করতে দেন। চীন যদি সীমানা দাঁড়িয়ে আমাদের সেনাদের সঙ্গে লড়াই করে, দৈহিক লড়াই, শারীরিক লড়াই, তো চীনকে ঘিরে পিছপা হতে হয়। কারণ কি? দত্তপন্থী ঠেঙ্গির বিচারধারার সরকার। एक प्रधान, एक निशान और एक विधान। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়ে গেছে, কিন্তু তার বলিদান ব্যর্থ হয়নি। কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি? দত্তপন্থ ঠেঙ্গিজির যে বিচারধারা, মানসিকতা, তারই একজন ব্যক্তি। অমিত শাহর মতো গৃহমন্ত্রী প্রথমবার গৃহমন্ত্রী হয়েছে দেশের, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে 370 ধারা আর্টিকেল 35 বিরোধ করে দিয়েছে। একতা, সমতা, মমত্ব, বুধ, একতা কে এনেছে? নরেন্দ্র মোদী এনেছে পুরো দেশের জন্য। না কাশ্মীরের জন্য এক আইন, ত্রিপুরার জন্য এক আইন। সমতা কে এনেছে? নরেন্দ্র মোদী এনেছে। বিহারের মতো রাজ্য ইলেকশন ডেভেলপমেন্টের মধ্যে হয়েছে। কেউ কল্পনা করেছে বিহারে ইলেকশন হবে, ডেভেলপমেন্ট ইস্যু হবে, লালু প্রসাদের ছেলে বলবে জাতপাত নয়, ডেভেলপমেন্ট, চাকরি, রোজগার? কে এনেছে সেই মন্ত্র? লালু প্রসাদের ছেলে চেঞ্জ হয়ে গেছে। বিহারেতে ডেভেলপমেন্টের মন্ত্রতে ইলেকশন হচ্ছে, জায়গায় জায়গায় মোদির ছবি লাগিয়ে রাখা হয়েছে, আর ইলেকশনের রেজাল্ট আসছে। দেখে নিন, যারা যে ভবিষ্যৎবাণী করেছে সবাই গঙ্গার দুর্গত হয়ে। मोदी है, उधर से बोल रहे हैं मुमकिन है। ये मोदी है। একতা, সমতা, মমত্ব। আমি ছোটবেলাতে স্বয়ংসেবক, তো প্রচারকরা শিখাতেন কি সংঘ,
একতা সমতা মমতা ক্রমের সঙ্গে কি একতা সমতা বলে মমত্ব নেই, ছোটবেলা থেকে আমি শিখেছি। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী আজকে সরকারে প্রমাণিত করেছেন একতা আছে, সমতা আছে, মমত্ব বোধ। সমাজের অন্তিম ব্যক্তির কাছে প্রধানমন্ত্রী বসে যায়, তার পা ধুয়ে টাওয়াল দিয়ে মুছে দেয়। কাকে দেখেছে? কোন প্রধানমন্ত্রী, কোন শ্রমজীবী নেতাকে দেখেছে কোনদিন? শ্রমজীবী মানুষের মাথার উপরে পা রেখে অ্যাসেম্বলিতে পৌঁছে যাওয়া, মন্ত্রী হওয়া যায়, সেটা হচ্ছে তাদের নীতি। আমাদের নীতি হচ্ছে শ্রমজীবী মানুষের পা হাতে তুলে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে দেওয়া, সেটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী আর আমাদের বিচারধারা। বন্ধুরা, আমার কার্যক্রম আছে, না হলে আমি আরো কিছু বলতাম, অনেক কিছু যা যা করেছে সরকার। আমি জানি আপনারা জানেন, অনেক সময় কনফিউজ হন, এরা বিভ্রান্ত করে আইতাছে যাইতাছে, কেউ যাইত না, সব আইতাছে। যারা ভাবে তো বিনাশকালে বিপরীত বুদ্ধি। 18 তো হয়েছে, আর 23-এর জন্য এখন থেকে প্রস্তুত নিচ্ছে। আর 18 তো কিছুই ছিল না, শূন্যতে শুরু করেছি, এখন তো 36 থেকে শুরু করবো। আমি ভাবছিলাম যে 8 পরে শুরু করবো, এমন বিবৃতি দোষে অক্ষরে ফিরে গেছে, নিজে সম্পদে কেউ কা হাই করতেছি, কেউ কে ভেঙে লাইতেছি, কেউ কে মুসরা লাইতেছি। हाथेर ताकत को तो बाजू में दम कितना वो नहीं है। তার জন্য নিষ্ঠা চাই, একাগ্রতা চাই, তার জন্য নরেন্দ্র ভাই মোদী অমিত শাহর মতো নেতৃত্ব চাই, রণকৌশলী চাই, চাণক্যের নীতি চাই, তার জন্য চন্দ্রগুপ্তের মতো শাসক চাই। বললেই হবে না, চাণক্যের দরকার ছিল, চন্দ্রগুপ্তের দরকার ছিল। আর চাণক্য চন্দ্রগুপ্ত ভারতীয় জনতা পার্টিতে আছে, আর কোন পার্টিতে নেই। আমাদের বিচারধারাতেই আছে। আমরা এত বড় পরিবার হয়েও নাগপুরের এক বটবৃক্ষের নিচে আমরা বসে থাকি, শীতল হাওয়া নেই, সেখানে কোনো ধাম চাম নেই, কোনো ঢাকঢোল নেই। নাগপুর এই গরমের হাওয়ার মধ্যেও সেখানে শান্তি বিরাজ করে। এটা হচ্ছে দত্তপন্থ ঠেঙ্গি বিচারধারা আর ভারতের মজদুর সংঘ। আমি আশা করি আপনারা যেই জায়গাতে কাজ করছেন, সরকারি কর্মচারী হই, আর আমি গাড়ি ড্রাইভার হই, অটো ড্রাইভার হই, টমটমের ড্রাইভার হই, স্বাভিমানের সঙ্গে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কোভিড-19 অনেক ক্ষতি হয়েছে, অনেকের প্রফেশনাল লোকসান হয়েছে, কিন্তু তারপরও 2019-20 ত্রিপুরার ব্যাংকের মধ্যে 28,598 টাকা ডিপোজিট হয়েছে, মানুষের টাকা। আর যেটা 2015-16-তে 18,724 টাকা ছিল। তো টাকা ডিপোজিট ত্রিপুরার মানুষের বাড়ছে না কমছে? 2015-16-তে 18,724 টাকা ডিপোজিট হয়েছিল বিভিন্ন ব্যাংকে, সরকারি কর্মচারী হোক, ব্যবসায়ী হোক, হিসাব থাকে আমাদের কাছে। আমরা মতির লোক, আমরা হিসাব করতে জানি। হয়তো প্রথমবার কোন মুখ্যমন্ত্রী তুলে ধরেছে। সেই 18,724 টাকা থেকে এখন 28,598 টাকা, 10,000 টাকা বেশি ডিপোজিট হয়েছে। তার মানে ত্রিপুরার মানুষের কাছে টাকা কম আছে তেমন নয়। আর সে বিদায় করে দিয়েছে।
ইলেকশন হারিয়ে দিয়েছে। और दत्तपंथ যে ঠেঙ্গরি, যে বিচারধারা, যে রাষ্ট্রবাদ, যে স্বদেশবাদ, সেই পথে চলা ব্যক্তি ঠাঙ্গা ডালুমকে বের করে নেয়, বেরিচন্দ্র জমাতেকে বের করে নেয়, আর ঠেলা চালক প্রতাপ করে তাকেও বের করে নেয়, আর বিপ্লব দেবের মতো গরিব এই গ্রামের ব্যক্তিকে তুলে ত্রিপুরা রাজ্যের সভাপতি বানিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে। আমি অন্তিম ব্যক্তি। ও সিআইটির পার্টিতে, কমিউনিস্ট পার্টিতে অন্তিম ব্যক্তি মুখ্যমন্ত্রী হতে পারে না, অসম্ভব। ঠ্যাংরেদের বিচারধারা হতে পারে, আমি নিজে উদাহরণ সামনে দাঁড়ান। পারবেন পার্টিতে কোনদিন মুখ্যমন্ত্রী হতে? 2.5 বছরে 2016-তে মেম্বারশিপ, 2016-তে সভাপতি, আর 2018-তে মুখ্যমন্ত্রী। পারবে ওই পার্টিতে, ওই বিচারধারাতে? কোন রাস্তা আছে? কোন প্রফেশনালিস্টকে যদি আনতে হয়, সমাজ থেকে তুলে আনতে হয়, পারবো ও বিচারধারাতে? আজকে যে বিধানসভা রয়েছে তার মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, वकील আছে, পলিটিশিয়ান আছে, গরিব ব্যক্তিও আছে, আমির ব্যক্তিও আছে। কোন ভালো ডাক্তার চাইলেই কমিউনিস্টের নেতা হতে পারবে, কিন্তু আমাদের এখানে হয়। তৎকালীন জিবি সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রায় চৌধুরী फेमस सर्जिकल डॉक्टर ছিলেন, ডেকে এনে सीधा प्रेसिडेंट। सही व्यक्ति, सही दिशा, सही पथ আছে সিআইটিউতে, কমিউনিস্টের ব্যবস্থা চাইলেও পারবেন। এমন একটা সংগঠনের আপনারা আজকে সদস্য হয়েছেন, দেরি হয়েছে, কিন্তু সঠিক দিশাতে চলে এসেছেন। সঠিক দিশাতে চলে এসেছেন। আর না হলে আন্দোলন করতে থাকতেন, এক একটা করে আপনারা আন্দোলন করতেন। আন্দোলনের ফল কি হতো? আন্দোলনের ফল একজন এসে মন্ত্রী হয়ে যেত, আপনারা হতে পারতেন না। আপনারা আন্দোলন করবেন, ওর সামনে থাকবে, বিধায়ক পদে টিকিট পাবে, তারপর মন্ত্রী হয়ে অ্যাসেম্বলিতে চলে যাবে, সেক্রেটারি চলে যাবে। আপনারা হতে পারবেন না। সে রাস্তা যদি কোথাও আছে, সেটা এই যে বিচারধারা তার মধ্যে আছে। এখানে এমন নয় আমি যে পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি, আপনাদের জন্য রাস্তা বন্ধ, এমন নয়। আমার পার্টি থেকে বিএমএসি কেউ যাবে, তার জন্য রাস্তা বন্ধ, এমন নয়। কেউ যদি চায় বলে আমি রাজনীতিতে যাব, তো বিএমএস এর সদস্যটা ত্যাগ করতে হবে। রাজনীতি করার জন্য আমার দরজা খোলা আছে। যদি চাকরি করেন, চাকরিটা ছাড়তে হবে। দিয়েছি তো, মিমি মজুমদারকে টিকিট দিয়েছি, চাকরি করতো, বের করে দিয়ে দিয়েছি তো। ওই ভারতীয় জনতা পার্টির তো মেম্বারও ছিল না,
হয়েছে তো বিধায়ক, এক শিক্ষিতা মহিলা তপশিলি জাতির ইংলিশে এমএ হয়েছে তো বিধায়ক। কমিউনিস্ট পার্টিতে হবে কি, সম্ভব কি? সম্ভব না। আমরা যে বিচারধারায় রয়েছি সেই বিচারধারায় সমাজের সর্বস্তরের মানুষের আওয়াজ উঠানো এবং পৌঁছানোর ব্যবস্থা আমাদের বিচারধারায় রয়েছে। আমাদের বিচারধারায় রয়েছে। তাই বন্ধুরা, হিসাব নিকেশ তো আমার কাছে অনেক কিছুই আছে। সরকার কি করেছে, লেবার ডিপার্টমেন্টের প্রথম কাজ আমরা সরলীকরণ করেছি, ইন্সপেক্টর রাজ শেষ করেছি। দাবেদারি, যেটা যারা বলছিল 40 বছর যাবত যে ইন্সপেক্টর দাবেদারি বন্ধ করো, তাদের কাজ ছিল, কিন্তু ইন্সপেক্টর রাজ যদি কেউ শেষ করেছে তো এই নতুন বিচারধারার সরকার এসে করেছে ইন্সপেক্টর রাজ। কিন্তু এখনো পুরো দমে শেষ হয়নি, সিস্টেমে শেষ করে দিয়েছি, ফাইলে শেষ হয়ে গেছে, কিন্তু চুপচাপ গিয়ে ছোট একটা যদি দোকানও লাগা দিয়ে দাঁড়াবে, কি সে দোকানটা খুলছো গেলে, অটো চালাচ্ছে, কি হয়েছে তোমার ধোয়া বাড়িতেছে গেলিগা। অথচ সরকার সরলীকরণ করে দিয়েছে। কারণ কি ওই তন্ত্রের মধ্যে ওই তাদের বান্ধবরা এখনো রয়ে গেছে। আমি এই কার্যক্রম থেকে বলছি, যে যে বান্ধবরা এখনো সরকারি তন্ত্রের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা ঠিক হয়ে যান, না হলে আমি সঠিক দিশা তৈরি করে দেব। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোন মুখ্যমন্ত্রী গ্রামের মধ্যে গিয়ে এডিসি ভিলেজে সিধা জামথুং গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসে গেছে, সঙ্গে কে চিফ সেক্রেটারি, ডিজি এবং সব সেক্রেটারি। এই প্রথম ত্রিপুরা রাজ্যে যারা বলতো অন্তিম ব্যক্তির কাছে সরকার নিয়ে যাব, ওই ব্যক্তির কাছে কেউ পৌঁছতে পারেনি বিগত 10 বছরে, কেউ পৌঁছতে পারেনি। অন্তিম ব্যক্তির কাছে সরকার যদি নিয়ে গেছে তো দীনদয়াল উপাধ্যায় আর ধীরেন্দ্রজির বিচারধারা সরকার নিয়ে গেছে। এরা নিয়ে যায়, এরা হচ্ছে জনতার শোষণকারী মানসিকতা, শ্রমিকদের শোষণকারী মানসিকতা। অন্তিম ব্যক্তি সরকার, যেটা দীনদয়াল উপাধ্যায় বলছে, অন্তত অন্তিম ব্যক্তির কাছে যদি সরকার গিয়েছে তো নরেন্দ্র ভাই মোদীর বিচারধারায় যে সরকার চলতে, তার তন্ত্রের মুখ্যমন্ত্রী গিয়েছে অন্তিম ব্যক্তির কাছে। এবং আমি সিদ্ধান্ত করে রেখেছি, যেই যেই গ্রামে আমি যাচ্ছি তার 1 মাস পরে আবার সেই গ্রামে যাব, যা যা আমি বলে এসেছি সেটা হচ্ছে কিনা আগে আমি নিজে আবার দেখবো সেই যাবো। এবার তার জন্য বলছি, যারা আমার কাছে মাঝে মাঝে খবর আসে, কোন কার্যকর্তা বলতে, স্যার আপনি তো দিয়ে দিয়েছেন, অফিসে গেলে হয়রানি করে দেয় না, তার হিসাব নিকাশ আমি করতে জানি। কারণ কি, আমি সেই বিচারধারা থেকে উঠে এসেছি, আমি অন্তিম ব্যক্তি থেকে এসেছি। ওনারা এমনিতে বলে একটা অন্তিম ব্যক্তি থেকে উঠে আসেনি, খুঁজে দেখুন, কে 26 বছর এমএলএ হয়ে গেছে, কেউ 27 বছরের প্রথম এমএলএ হয়েছে, একটু পেছনে যান, হিস্ট্রিটা দেখে দিন কোন অন্তিম ব্যক্তি। কজন কনস্ট্রাকশন লেবার মন্ত্রী ছিলেন বিগত 25 বছরে? কজন অটো ড্রাইভার অ্যাসেম্বলির মেম্বার ছিলেন? কজন দিনমজুর অ্যাসেম্বলির মেম্বার ছিলেন?
মন্ত্রী ছিলেন, ওই কোথায় তার লিস্ট? আর কে বলে যে দিনমজুর অ্যাসেম্বলি বুঝবে না, সেক্রেটারি বুঝবে না? আর পলিটিক্যাল ব্যক্তিত্ব কমন সেন্স হতে হয়, কমন সেন্স নেই। সরকার পরিচালনার জন্য তো বিউরোক্রেসি রয়েছে, পলিটিশিয়ানের দরকার কমন সেন্স, জনতাকে বোঝা এবং তৎক্ষণাৎ তার ব্যবস্থা করার মানসিকতা আছে কিনা। যার যত বেশি কমন সেন্স তত বেশি পারদর্শী শাসক হয়। সরকার পরিচালনার জন্য 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ দিয়ে তো স্যালারি দেওয়া হয়, দাবাকে তাদের কাছে কাজ নিতে হবে। বন্ধুরা, PMSYM যোজনা হোক, আমি এই যোজনার নাম তার জন্য বলছি, ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে একমাত্র রাজ্য, প্রথম রাজ্য ফার্স্ট হয়েছে। PMSYM মানে শ্রমিকদের জন্য 60 বছর হয়ে গেলে যে ইন্স্যুরেন্স যোজনা, ত্রিপুরা প্রথম স্থানে আছে। 27,145 জন করেছে। মানে সরকার জাগরুক সরকার। একদিকে টমটমের লাইসেন্স ইন্স্যুরেন্স, আরেকদিকে নিজের পার্থক্য ইন্স্যুরেন্স। আর তারপরে নিজের কোনো কিছু হয়ে গেলে 1500 টাকা নিজের পত্নীরও পায়, তার উপর নির্ভরশীল। সরকার অনেক আগে ব্যবস্থা করেছে সরকারি কর্মচারীদের জন্য, কাউকে আন্দোলন করতে হয়নি। যদি 50 বছরের ঊর্ধ্বে কেউ কোন ব্যক্তির চাকরি করার সময় মৃত্যু হয়, ওই সময় যে বেতন পাচ্ছে 60 বছর পর্যন্ত সে অনুভব করবে না যে আমার বাবা নেই, তার জন্য আমি ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছি, কর্ণাটক থেকে ফেরত আসতে হবে। ক্রমাগত 10 বছর পর্যন্ত সে সেই স্যালারি পেয়ে যাবে তার বাবা বা মা যেই স্যালারি পেয়েছে। কাউকে আন্দোলন করতে হবে। কত শুনেছি বলি আন্দোলনের ফল ত্রিপুরা ট্রেন বলবে, কি কত বছর আন্দোলন করছে? আন্দোলন করছে কি আমি জানি, এক পত্র শুরু করছে। তার কাজ হচ্ছে চিন্তাই করা, অন্যের শ্রেয় নিয়ে সুলুমটা বদল করে সাপের মতো সুলুম বদল করে আন্দোলন কোন পত্রকার। আমি একদিন রেলওয়ের এক কার্যক্রম শুনছি, পূর্বতন সরকারের সমস্ত লোক বসে আছেন, কর্মধারা কেন্দ্রীয় মন্ত্রী বসে আছে, বলছে যদি মঞ্চে বিপ্লব দেব উঠে তো আমরা চলে যাব। মন্ত্রী বলে কি করব, তারপরে চুপ করে আমার বলছে, মঞ্চ থেকে কি বলে, 40 বছরের আন্দোলনের ফল আজকে এসছে। কত বড় আন্দোলন করেছে, 40 বছর লাগে আন্দোলনের ফল আনতে। 20টি টমটম এক ব্যক্তির নামে লাইসেন্স হবে, কে আবিষ্কার করেছে? বিএমএস আবিষ্কার করেছে, সিআইটি আবিষ্কার করেছে। কে সে পরিচালক? কোন ব্যক্তি? डायरेक्ट कम्युनिस्ट पार्टी। बीएमएस का हमारा आविष्कार करें। बीएमएस एक स्वदेशी राष्ट्रप्रेमी श्रमिक संगठन। बीएमएस के प्रेसिडेंट बीजेपी प्रेसिडेंट तैरी करें ना, राज्य आज के दिन मुख्यमंत्री तैरी करें। আর তারপরেও টমটম চালকদের সঙ্গে যে অন্তিম ব্যক্তি
একদিকে তো সিন্ডিকেট রাজ তৈরি করা হয়েছিল শোষণ করার জন্য। এক ব্যক্তির নামে 30টা টমটমের লাইসেন্স, অটোর লাইসেন্স, আর 30টা ড্রাইভারকে দিয়ে কাঠানো হাজিরা। বলছে শোষণ আর শোষণকারী। আরে তোমরা খুঁজতো শোষণ করছো বসে। আর তারপর 2014-তে কেন্দ্র সরকার নীতিন ভাই গাডকারি মন্ত্রী আজও নিয়ম এনেছে টমটম চালকদের জন্য ইন্স্যুরেন্স করতে হবে, লাইসেন্স করতে হবে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স হবে, খুদ ইন্স্যুরেন্স হবে। ত্রিপুরা কেন হলো না? ত্রিপুরা কেন মানল না 2014-তে? কি কারণ? কার দোষ? কে অন্যায় করেছে? টমটম চালক করেছে। শ্রমিক শোষণকারী এই কমিউনিস্টের সরকার আছে। আমরা সরকারে আসার পর তার রাস্তা তৈরি করেছে। 2014-তে যখন সেই নিয়ম আসলো, তো সমস্ত টমটম চালকদেরকে বেবকুফ বানানোর জন্য এএমসি থেকে একটা নোটিফিকেশন দিয়ে আমরা লাইসেন্স দেব, টাকা পয়সা নিয়েছে। দিয়েছে লাইসেন্স? হয়েছে কোনো কিছু? গরিব ব্যক্তির সঙ্গে ছলনা নয়, বেইমানি করা, অন্তিম ব্যক্তির সঙ্গে ধোঁকা দেওয়া। আমাদের সরকার আসার পর যখন দেখলাম যে 6000 টমটম বিনা কাগজে চলছে, কিছু কোন টমটম চালক যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান তো তার পরিবার কিছুই পাবে না, নিঃস্ব হয়ে যায়। তার ছেলেকে পড়ানোর জন্য, তার স্ত্রীকে অন্ন দেওয়ার জন্য পার্টি অফিসের নারী সমিতির লাইনে হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা 2014-এর যে পাপ, সেই পাপকে মোছার জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আপনাদের সহযোগিতা নিয়ে কাজ শুরু করেছে। আর আজকের দিনে আমি গর্ব করতে বলতে পারি অনেক সুবিধা অসুবিধা হয়েছে। আপনাদের সঙ্গে অনেক মিটিং হয়েছে দপ্তরে। আজকের দিনে 4000-এর উপরে টমটমের লাইসেন্স হয়ে গেছে, ইন্স্যুরেন্স হয়ে গেছে। তাতে লাভ কি হয়েছে? তাতে এই 4000-এর উপরে যে টমটম, যে আমার চালক বা মালিক, যে অন্তিম ব্যক্তি লোন নিয়ে টমটমটা নিয়েছে, আজকে সে বাড়ি থেকে যখন বেরোয় তো যার ইষ্ট দেবতা আছে বাড়ি থেকে বা মা বাবাকে প্রণাম করে যখন বেরোয়, তখন তাকে চিন্তা করতে হয় না যদি আমি কোনো জায়গাতে আমার অ্যাক্সিডেন্ট হবে, কোনো কিছু হয়, তো আমার পরিবার 15 লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে। আপনারা দিয়েছেন ইন্স্যুরেন্সের টাকা, প্রিমিয়াম আপনারাই ভরছেন। তো তার লাভ কি হচ্ছে? যে আমার মধ্যে সেই কনফিডেন্স থাকে, যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা আমার গাড়ির দ্বারা যদি থার্ড পার্টির হয়, তারও ব্যবস্থা আছে। কি করেছে? ঐতিহাসিক সিদ্ধান্ত। ওই সময় ভরকানোর চেষ্টা করছিল এই সরকার। দেখুন,
জোর করে আপনাদেরকে নতুন টমটম নেওয়ার জন্য বলছে, লাইসেন্স নেওয়ার জন্য বলছে, ইন্স্যুরেন্স করার জন্য বলছে, আপনারা এগুলোর মধ্যে যাবেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি কেউ টমটম চালক থেকে থাকেন, যার লাইসেন্স হয়ে গেছে, যার ইন্স্যুরেন্স হয়ে গেছে, আপনার তাতে লোকসান হয়েছে না লাভ হয়েছে? নিশ্চিত লাভ হয়েছে। আপনার পরিবার সুরক্ষিত হয়ে গেছে, সমাজ সুরক্ষিত হয়ে গেছে। আসলে এই গভর্নমেন্ট আসার পর সত্যিকারের শ্রমিকের রাজ ফিরে এসছে, স্বাধীনতা ফিরে এসছে। তারপর শ্রমিক সংগঠন করা মানে জোর জবরদস্তি করা, স্ট্যান্ডে দাঁড়িয়ে দিয়ে টাকা তোলা, তার একটা পোর্শন এলসি অফিসে, একটা পোর্শন ডিসি অফিসে, একটা পোর্শন উপরের ঘরে, শ্রমিকের থেকে টাকা তোলা, আর তা থেকে পার্টি চালানো। আজকে কি আপনাদের কাছ থেকে বিজেপি পার্টি চালায়, চাঁদা নেয়, কৃষ্ণনগরে গিয়ে টাকা দিতে হয়? ব্যবস্থিত করা হয়েছে টিআরটিসির মাধ্যমে। আপনাদেরকে এবং সরকারদেরকে নিয়ে সোসাইটি করে দেওয়া হয়েছে। আগে আপনাদের মাঝখানে দল ছিল, সরকারের সঙ্গে আপনাদের কোনো সংযোগ ছিল না। দল ছাড়া সরকারের কাছে যেতে পারবেন না। এই সরকার আসার পর মাঝখানে দল নেই, দল দাস সমাপ্ত করা হয়েছে। শ্রমিক ও সিধা সরকার, শ্রমিক সিধা সরকার, মাঝখানে দল নেই। দল শোষণ করছে না, দল পয়সা চাইছে না, দলের ভূমিকা নেই। ডাইরেক্ট বাই দ্য সরকার, সিধা সরকারের কাছে, সিধা ডিপার্টমেন্টের কাছে। সোসাইটি তৈরি হয়েছে, কাদেরকে দিয়ে সোসাইটি তৈরি হয়েছে? আপনাদেরকে দিয়ে সোসাইটি তৈরি হয়েছে। সরকারের ডিপার্টমেন্টের লোক আছে তার মধ্যে, আপনারও আছে। স্ট্যান্ডগুলো কন্ট্রোল কে করছে? আপনারাই করছেন। আপনাদেরই সোসাইটি। যে চাঁদাটা আপনারা সংগ্রহ করছেন তার হিসাব করে দেওয়া হয়েছে, ট্রান্সপারেন্ট। এমন না এখানে পড়ছি একটা নকল করছি, এখানে একটা লাল করছি, একটা নীল করছি, এদিকে দিয়ে দিলাম, তারপর বাড়ির মধ্যে এদিকে একটা পকেট। আমাদের তো হতে পারে পেছনে 2টা পকেট, সামনে 6টা পকেট থেকে থাকে, এখানে কিছু ওখানে কিছু। আজকে ট্রান্সপারেন্ট, যাই আপনাদের অর্থ উঠবে সিধা সরকারের কাছে যাবে, আর তার 75% আপনাদের স্ট্যান্ড এবং আপনাদের ডেভেলপমেন্টের জন্য খরচা। 75%। আগে কি তার ব্যবস্থা ছিল? সব শ্রমিক দরদি বিশ্বাস বাবু, দুনিয়াতে কোন যদি শ্রমিক শোষণকারী কোন পার্টি যদি হয়, কোন সংস্থান যদি হয়, তো কমিউনিস্ট পার্টি। দুনিয়া, শুধু ত্রিপুরা না, দুনিয়াতে শ্রমিককে শোষণ করে লেনিন নেতা হয়ে গেছে, শ্রমিক হয়েছে, অন্তিম ব্যক্তি হয়েছে।
চালক উনি, রিক্সা চালক, দিনমজুর। শ্রমিককে শাসন করে কে হয়েছে? কে সেই মমতা দেবী? সমাজের অন্তিম ব্যক্তি। ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিলেন, কোন সেই সামাজিক মানুষ? শ্রমিককে যদি কেউ সবচেয়ে বেশি শোষণ করেছে পুরো দুনিয়ার মধ্যে, এই কমিউনিস্ট তন্ত্র করেছে। আরে কোন ধনবান ব্যক্তি থেকে 5 লাখ টাকা চাঁদা নিয়েছে তো কি আসে যায়? গরিব ব্যক্তি যে রিক্সা চালায় তাকেও চাঁদা ছাড়া ছাড়তো না। ইউনিয়নের নামে সে রিক্সা চালক থেকে 1 টাকা চাঁদা করত। এই ছিল কমিউনিস্টের রাজ। রিক্সা চালককে চাঁদা ছাড়া ছাড়তো না। কোন ব্যক্তির মৃত্যু হয়েছে, শ্মশান ঘাটে যাবে, সেখানে ইউনিয়ন করে রেখেছে যে এখানে যদি তার দেহ সংস্কার করতে হয় এই ইউনিয়নের থ্রুতেই যেতে হবে। পুরো দুনিয়াকে বিনাশ করার সব মন্ত্র এদের কাছে। পেট পালার তন্ত্র হচ্ছে কমিউনিস্ট তন্ত্র। জনতাকে পালার জন্য নয়, জনতাকে পালার জন্য যে তন্ত্র সেটা হচ্ছে দীনদয়াল একাত্ম মানবতা। মানুষের জন্য মাটি, মানুষের জন্য সরকার, মানুষের জন্য নীতি। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীও সেই দিশাতে কাজ করছেন। স্বনির্ভর ভারত, স্বনির্ভর ত্রিপুরা। কেউ কিন্তু ভেবেছে ত্রিপুরার কোন গ্রামে এক জনজাতি বোন বাঁশের বোতল তৈরি করবে, আর সেই বোতলের মধ্যে মধু দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হাতে তুলে দেবে, গৃহমন্ত্রী হাতে তুলে দেবে, আর পুরো দুনিয়াতে দেখবে। মন কি বাতের মাধ্যমে ত্রিপুরার বাঁশের বোতলের কথা বলবে, ত্রিপুরার বাঁশের তৈরি বিভিন্ন যে আমরা সামগ্রী তৈরি করছি তার বিষয়ে বলবে। আজ পর্যন্ত শুনেছেন কোন প্রধানমন্ত্রীর মুখে? একবার না। করোনার সময় এক রিক্সা, এক ঠেলা চালক প্রতাপগড়ে, আর তার পাশের ঘরের লোক জানে না সেই ঠেলা চালকের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী জানে। এখন আর সেই জায়গা থাকবে না। আর তার উদাহরণস্বরূপ পুরনো একটা জোট সরকার ছিল, তার উদাহরণ প্রস্তুত করে দিতে। তো তাদের কাউরে বোঝার কোনো ইচ্ছাই ছিল না, যেটা ব্যবস্থিত পার্টির ব্যবস্থিত বিচারধারা সরকার তৈরি হয়েছে। আর তার পরবর্তী সময়ে তার পরবর্তী সময়গুলো প্রমাণিত যে এই সরকার আসার পর যাত্রা পালা করার যে কমিটি সেটাও গিয়ে গ্রামে করেছে,
যেটা পুরনো সময় বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ছোট ছোট কমিটিগুলিকে পুনর্গঠন করা, সাংস্কৃতিক জগতের সুনামধন্য জনজাতি ব্যক্তিত্বকে মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা চিহ্নিত করে পদ্মভূষণ দেওয়া, সে রসম বাজানোর গ্রামের ঠাঙ্গা ডালং হোক আর মহারানীর ছোট্ট গ্রামের মায়ের কাছ থেকে শেখা রামায়ণ বা মহাভারতের কাহিনী থেকে ককবরকে শেখা বই লেখা সেই ধ্বনিচন্দ্র জমাতে। ঠাঙ্গা ডালং এর 101 বছর হয়ে গেছে। এই সরকার এখনো 3 বছর হয়নি। যদি 3 বছর মাইনাস করি তো ঠাঙ্গা ডালং 98 বছর বয়স ছিল, 98। 98 বছরের একা দুনিয়ার মধ্যে রসম বাজাতে পারে একমাত্র ব্যক্তি। পুরনো কালচারাল জন্য যারা নিজেদেরকে জাহির করতেন, কালচার তো আমরাই বুঝি, সংস্কৃতি তো আমরাই ধরে রাখতে পারি, শিল্পীদেরকেও আমরাই আগিয়ে নিয়ে যেতে পারি, 98 বছরের ঠাঙ্গা ডালংকে বের করতে পারলেন না। দুনিয়ার মধ্যে একমাত্র রসম বাজানোর যে ব্যক্তি, সেটাও আমাদের বিচারধারার প্রধান ব্যক্তি নরেন্দ্র মোদী হি বের করেছে। বাম থেকে ডানের সরকার এসছে। ভারতবর্ষের প্রথম কোন রাজ্য যেখানে বাম থেকে ডান হয়েছে। বিগত দীর্ঘদিন একটা বিশেষ বিচারধারা সরকারের সঙ্গে সঙ্গে এক সমাজ ব্যবস্থা এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। আর যখন সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন করেছেন ত্রিপুরাবাসী, তখন বিভিন্ন জায়গা থেকে এক আওয়াজ উঠাত, হুইসপারিং, কি যে কালচারাল বা সংস্কৃতিকে যদি কেউ বোঝে তো ওই সব বিচারধারার লোকেরাই বোঝে। যে ভারত, সে ভারত দিয়ে যায়নি। আলাদা আলাদা রাজা ছিল, ছোট ছোট রাজবাড়া ছিল। ভারতকে একত্রিত ভারতবাসী করেছে সর্দার বল্লভভাই প্যাটেলই করেছে, ইংরেজ করেনি, না মুঘল করেছে। আর সর্দার বল্লভভাই প্যাটেলের বিচারধারা কি ছিল? ভারতীয়ত্ব, রাষ্ট্রভাব, প্রখর রাষ্ট্রবাদী। আর কাঞ্চন প্রভা দেবী পর্যন্ত সঁপে দিয়েছেন যে রাষ্ট্রবাদী ব্যক্তির কাছেই রাজ্য দেব। এখানেও ত্রিপুরাকে পাকিস্তানে নেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু কাঞ্চন প্রভা দেবী শিক্ষিতা মহারানী, উনি জানতেন সঠিক ব্যক্তির হাতে ত্রিপুরাকে তুলে দিতে হবে। আর সঠিক ব্যক্তির হাতে তুলে দিয়েছে। যারা বেঠিক ব্যক্তি ছিল, ভেঙেছে। আজকে কাঞ্চন প্রভা দেবী যার হাতে তুলে দিয়েছে, সেই মাটি থেকে যখন প্রধানমন্ত্রী, তখন উমাকান্ত একাডেমিতে আবার রবীন্দ্রনাথ দাঁড়িয়ে গেছে। বন্ধু, ইতিহাস থেকে শিখতে হয়, ইতিহাসকে ভোলাও নয়, আর ইতিহাস তৈরি করতে হয়।
আচ্ছা, নতুন ইতিহাস তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে। উত্তরপ্রদেশে ইলেকশন হয়, ডেভেলপমেন্ট ইস্যু। আজকে বিহারের ইলেকশন রেজাল্ট বেরোচ্ছে, ইলেকশনের ইস্যু কি ছিল? ডেভেলপমেন্ট, রোজগার। কে বলছে? জাত পাতের রাজনীতির জন্মদাতা লালু প্রসাদের ছেলে বলছে। কল্পনা করা যেতে পারে? যাদব মুসলিমের সমীকরণ করা পার্টি, সে বলছে ডেভেলপমেন্ট, উন্নয়ন করতে হবে। কার ভাষা, কার চিন্তন? নরেন্দ্র ভাই মোদীর চিন্তন, রাষ্ট্রবাদের চিন্তন। আরে ত্রিপুরাতে ডেভেলপমেন্টের ইস্যুতে ইলেকশন হতে পারে, কিন্তু বিহারে ডেভেলপমেন্টের ইস্যুতে ইলেকশন হবে? আরে কে কল্পনা করেছিল? কোন বিজ্ঞ ব্যক্তি কল্পনা করেছিল? আজকে নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে নিয়ে গেছেন। যে যা পার্টিতে থাকো, কিন্তু মন্ত্র একটাই, মোদীর দিশাতেই চলতে হয় প্রত্যেককে। সেই দিশাতেই মানুষের সামনে ভোট চাইতে হয়। জনতা নির্ণয় করবে কে সঠিক কে বেঠিক। এখন আর জাত পাত পন্থ রাষ্ট্রবাদী মানসিকতা তার স্থান ভারতবর্ষে নেই। ঝুট ফরেব তার সমাপ্তি হয়ে গেছে। মিথ্যা বলে বিভ্রান্ত করে ত্রিপুরাতে আর রাজনীতি করা যাবে না। যারা মিথ্যা বিভ্রান্ত করে রাজনীতি করে, এরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিল। আজকে সত্যমেব জয়তে বলে যারা রাজনীতি করে, এরাই সত্তাতে থাকতে পারবে। ডেভেলপমেন্টে ইস্যু থাকবে, বিচারধারা সেটাই থাকবে, রাষ্ট্রবাদ। और আমাদের সংস্কৃতিকে আগে নিয়ে যাওয়া। এই সরকার 200 কোটি টাকা ব্যয় কালচারাল হাব করার জন্য প্রস্তাব 15 ফাইন্যান্স কমিশনে পাঠিয়েছে। করোনার প্রকোপের কারণে যদি আর্থিক অবস্থা খারাপ না হতো, তো এই পর্যন্ত স্যাংশন হয়ে চলে আসতো। আজকে সেই দিন ফিরিয়ে এনেছে। শুধু রবীন্দ্রনাথই আসবে না, পুরো ভারতের ত্রিপুরার ইতিহাস দাঁড় করে দিব রাস্তা স্ট্যাচু তৈরি করে। স্বামী বিবেকানন্দের ফটো প্রত্যেকের বাড়িতে বাড়িতে লাগিয়ে ছাড়ব। আমি ছোটবেলায় দেখেছি, কৌর বাড়িতে যদি স্টালিন, লেনিন, মাও সেতুংয়ের ফটো থাকে, তো ডিএম পর্যন্ত ভয় পায়। বড় নেতা, ফ্যাশন ছিল। অথচ সেই বাড়িতে বঙ্কিমচন্দ্রের ফটো নেই, রবীন্দ্রনাথের ফটো নেই, নেতাজি সুভাষচন্দ্রের ফটো নেই, মহারাজা বীর বিক্রম কিশোরের ফটো নেই, এমনকি নিজের ইষ্ট দেবতার পর্যন্ত ফটো নেই, নিজের মা বাবার পর্যন্ত ফটো নেই। কারণ কি? মা বাবা মারা যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি পর্যন্ত করে না, মুন্ডন পর্যন্ত করে না। এটা বুঝি কালচার? এরা কালচার শিখাবে যে মা বাবার মৃত্যুর পর সে মাথা মুন্ডন করবে না, তারা কালচার শিখাবে। এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি। আরে আমাদের সংস্কৃতি এটা। যখন দুর্গা পূজা হয়, লাখো লোকের ভিড় করে, ভলেন্টিয়াররা বললে শুনে না, মিলিটারি বললে শুনে না, AK-47 নিয়ে শুনে না, কিন্তু ব্রাহ্মণ মশাই যখন সামনে একটা দড়ি টানি দেয়, তখন সেই দড়ি পার করে ছোট বাচ্চা পর্যন্ত জানা। সেটা হচ্ছে আমাদের বিশ্বাস আর সংস্কৃতি। এটা হচ্ছে আমাদের সংস্কৃতির তাকত। আজকে যে ভারত একত্রিত, তার মূল কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি।
ওনারা সংস্কৃতি বাঁচায়নি, সংস্কৃতিতে কুরল আঘাত করেছে, শুধু কুরল নেই করাত মেরেছে। কিন্তু ওনারা ভুলে যাননি বা ভুলে গিয়েছিলেন যে 600 বছর আমাদের সংস্কৃতির উপরে মুঘলরা আক্রমণ করেছিল, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিকে পরাজিত করতে পারেনি। ইংরেজরা লাগাতার 200 বছর আমাদের সংস্কৃতির উপর আঘাত করেছে, কিন্তু ভারতীয় সংস্কৃতিকে হারাতে পারেনি। ভারত সেই জায়গাতেই রয়েছে যেই জায়গা থেকে ভারত শুরু হয়েছে। তাই বন্ধুরা, ভারতকে হারানোর জন্য যদি কেউ কল্পনা করে, ভারতের নিয়ম নীতি নিষ্ঠা পরম্পরা তার উপর যদি কেউ চেষ্টা করে, তার পরিণতি ভারত একবার নয় বারবার দেখিয়েছে, একবার নয় বারবার দেখিয়েছে। আজ ভারত স্বাভিমানী ভারত। আজ এমন একজন প্রধানমন্ত্রী যিনি মাথা নত করে উত্তরপ্রদেশে গঙ্গার কিনারে সমাজের অন্তিম ব্যক্তি, সবচেয়ে গরিব, তার পা ধুলিয়ে তাওয়াল দিয়ে মুছতে জানে। আজ পর্যন্ত দেশে কোনো প্রধানমন্ত্রীকে দেখেনি কেউ। আবার এই সেই প্রধানমন্ত্রী যখন পাকিস্তান চোখ দেখায় তখন সার্জিক্যাল অপারেশন করতে জানে। গরিবের পাও ধরতে জানে, পাকিস্তানকে সার্জিক্যাল অপারেশন করতে জানে, এমন একজন প্রধানমন্ত্রী। আর চীন বারবার আঘাত করেছে যারা সংস্কৃতি প্রেমীর নামে জুমলা পড়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। তাদের ইতিহাস আমরা সবাই জানি। এবারও চীন যখন সীমানায় ফিজিক্যালি মোকাবেলা করেছে তো চীনকে হারতে হয়েছে। আবার কূটনৈতিক চালে মোদীর 30 কিলোমিটার দূরে চলে যেতে হয়েছে। তার নাম হচ্ছে ভারত, তার নাম নরেন্দ্র ভাই মোদী। সেটা হচ্ছে ভারতের কৃষ্টি সংস্কৃতি, এটাই আমাদের কালচার, এটাই ভারত। আর আজকে ত্রিপুরা সেই দিশাতে চলছে। আমি আশা করি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা শিল্পী রয়েছেন বারবার বিভিন্নভাবে আমার কাছে এসেছিল যে আমাদের জন্য আমরা যাতে কাজকর্ম শুরু করতে পারি, আমরা যাতে আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান শুরু করতে পারি। গাইডলাইনের মধ্যে অলরেডি রয়েছে যে কালচারাল ফাংশন শুরু করতে পারে। আজকে আমি ঘোষণা দিয়ে বলছি, শুরু করুন সারা ত্রিপুরা রাজ্যে। আপনাদেরও তার মধ্যে আপনাদের রোজগারও রয়েছে, আমার সংস্কৃতিও রয়েছে, ত্রিপুরার প্রাণে রয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনারা গান, রবীন্দ্রসঙ্গীত গান, নজরুল গীতি গান, আধুনিক গান, হজাগরি ডান্স করুন। ত্রিপুরা এগুলি না থাকলে ত্রিপুরার অস্তিত্ব থাকবে না। এটাই ত্রিপুরার পরিচয়। এই সরকার কোনোদিন তার বাধা হবে না। আজ থেকে চালু করুন ত্রিপুরা রাজ্যের মধ্যে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নিজেদেরকে সাফ সুতরা রাখে করুন। আপনারাও ভালো থাকবেন। আর আগাম দীপাবলির বা দেওয়ালির অনেক অনেক সবাইকে শুভেচ্ছা। আবারও প্রাক্তনীদেরকে এবং তাদের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা